যেদিন আমাদের বাড়ির কাজের মাসি সুন্দরীকে নিয়ে বাড়িতে এসে স্ত্রীকে বলল, দিদি ভাই, মা মরা মেয়েটাকে তোমার চরণে একটু আশ্রয় দাও। বাপটাও জন্ম দিয়ে কেটে পড়েছে, মেয়েটা শেষমেশ আমার ঘাড়ে এসেই পড়ল। সবাই মুখ ঘুরিয়ে নিল, তাই বাধ্য হয়ে তোমাদের কাছেই নিয়ে এলাম। কাদো কাদো মুখর শিকড়ে চেহারার বাচ্চা মেয়েটাকে দেখে আমার ভালো লাগলো না। দেখে নাক সিটকেছিলাম, কিন্তু আমার স্ত্রীর দয়ার শরীর এক বাক্যে রাজি হয়ে গেল। কার সন্তান, বংশ পরিচয় কিছুই না জেনে শুনে শুধু কাজের মাসির কথায় বাড়িতে স্থান দিল। কাজের মাসির সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে কিনা সেটাও সে ভালোভাবে ভাঙল না। সুন্দরী নামটা আমার স্ত্রী রাখল। কোন দৃষ্টি দিয়ে মেয়েটাকে সুন্দর দেখালো কে জানে, কিন্তু গিন্নি যখন রাজি, তখন আমার কথা বলা মানেই যেচে অশান্তি ডেকে আনা। তাই বাধ্য হয়ে চুপ করে গেলাম। প্রথম দিনে আমার নাক সিটকানোটা বোধহয় সুন্দরীর চোখে পড়েছিল, তাই ও আমার থেকে একটু দূরে দূরে থাকত। বাচ্চারাও যে বোঝার ক্ষমতা রাখে সেদিনই বুঝেছিলাম। আমি ওকে এড়িয়ে চলতাম, কিন্তু এই বিরাট দায়িত্ব নেওয়াটা আমার মনোপুত হলো না। আমাদের স্বামী স্ত্রীর সংসারে আরও একজন সদস্য যোগ হল। আমার স্ত্রীর বরাবরই মেয়ের শখ ছিল, কিন্তু মেয়ে না হয়ে ছেলে হয়েছিল। লেখাপড়া শিখে বিদেশে চাকরি নিয়ে একমাত্র ছেলে বিনয় চলে গেল। ওখানেই পাকাপাকিভাবে রয়ে গেল। বিয়েও করেছে, জার্মানিতে এক বিদেশিনীকে বিয়ে করেছে। আমাদের ফোনে খবরটা দিল। সেও আজ 3 বছর হয়ে গেল। আমরা বলেছিলাম, বউ নিয়ে এখানে একবার আয়। তার উত্তরে বিনয়ের সঙ্গে বিনয় জানালো, ক্লারা মানে বিনয়ের বউয়ের নাম। তোমাদের ভাষা বুঝবে না, আর ওর ভাষা তোমরাও বুঝবে না। অহেতুক এত টাকা খরচ করে ওখানে গিয়ে কি লাভ বলো? হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছিল, সেই দেখে আমরা সন্তুষ্ট হয়েছিলাম। এত বড় বাড়িতে আমরা মাত্র 2 জন ছিলাম, তাই সুন্দরীর আগমনে বাধা দিতে গিয়েও দিতে পারিনি স্ত্রীর মুখ চেয়ে। মেয়েটাকে নিয়ে যদি খুশি থাকে থাক, তবে সুন্দরীর বাকি জীবনের চিন্তা আমায় কুড়ে কুড়ে খেত। দিন কাটার সাথে সাথে সুন্দরীও বেশ সুন্দরী হয়ে উঠল। কাজের মাসিও কাজ ছেড়ে দেশ চলে গেল। যাবার সময় সুন্দরীকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখন ওর ওপর আমাদের দুজনেরই মায়া পড়ে গেছে। কেননা ইতিমধ্যে সুন্দরীর সৌন্দর্য পাল্লা দিয়ে বাড়ছিল। সাদা ধবধবে গায়ের রঙের সাথে মায়াবী দুটো চোখ আমাকেও মোহিত করে দিয়েছিল। মিষ্টি গলার স্বর আমার ব্যবহারের পরিবর্তনের সাথে সাথে আরও দূরে থাকতো না। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। ও বুঝতে পেরেছিল আমি ওকে স্নেহ করি। গিন্নি একদিন বলল, এই যে মশাই, প্রথমে তো খুব বাধা দিয়েছিলে, আর এখন সুন্দরীকে তো চোখে হারাও। ওর কথা হজম করে নেওয়া ছাড়া উপায় ছিল না। আমাদের বুড়ো বুড়ির সংসারে সুন্দরী ছিল এক ঝলক খুশির হাওয়া। বউ আবদার করল সুন্দরীর জন্যে 2টো ছোট সোনার বালা আর একটা হার কিনে দেবার জন্যে। স্ত্রী নিজের জন্য কোনোদিন কোনো কিছু চায়নি আমার কাছে। তাছাড়া সুন্দরীকে আমিও বড় ভালোবাসি। গয়না পরলে ওকে আরো সুন্দরী লাগবে। রাজি হয়ে গেলাম। এইভাবে চলছিল সুন্দরীকে ঘিরে আমার দিনগুলো। কিন্তু একদিন সেই খুশিতে এক ছিটে কালি পড়ল। বাজার থেকে দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম, তাই দেখি সুন্দরীর চোখ চকচক করে উঠেছিল। আমি জানতাম ও ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসে। এই বয়সে কিভাবে কাটা সমেত খায় মাথায় আসে না। আমার স্ত্রী কাটা বেচে দিতে গেলে অসন্তুষ্ট হয়। আমরা চোখ বড় বড় করে দেখতাম কি সুন্দর পরিপাটি করে ও মাছ খায়, যা আমরা পারি না। কিন্তু তাই বলে এমন একটা ঘৃণ্য কাজ করবে স্বপ্নেও ভাবিনি। আমাদের 3 জনের জন্য 5 পিস মাছ রান্না হয়েছিল। মাছ ভাজার সুগন্ধে রান্নাঘর মম করছে। আমাদের 2 জনের জন্য 2 পিস করে, আর ওই বাচ্চার জন্য 1 পিস। খেতে বসার আগে যখন কিচেনে মাছ ভাগ করা হচ্ছে, তখনই স্ত্রী বলে ওঠে, এ কি কাণ্ড, 4 পিস মাছ কেন? আর 1 পিস দাগা কোথায় গেল? আমি গিয়ে দেখি সত্যি 4 পিস মাছ। বলি, তুমি 5 পিস দিয়েছিলে তো? আমার মুখে প্রশ্ন। আমারও তো ভুল হয় না। তাহলে এরই মধ্যে কোথায় যাবে? সুন্দরী তখন দোতলায়। বাইরে থেকে কোনো বিড়াল এসে খাবে তাও সম্ভব নয়।
কিচেনের জানলা দরজা বন্ধ। মনে হয় তোমার লাডলি মেয়ের কাণ্ড। বউয়ের কথা শুনে রাগ হয়ে গেল আমার। এরই মধ্যে আমার মেয়ে হয়ে গেল। যদি সত্যিও খেয়ে থাকে, আমাদের কথাবার্তা ওর কানে গেলে লজ্জা পাবে, হয়তো আর মাছই মুখে তুলবে না। যা অভিমানী মেয়ে! কিন্তু ও যদি লুকিয়ে খেয়ে থাকে, সেটাও তো ঠিক নয়। শাসন না করলে অভ্যেস খারাপ হয়ে যাবে। ওই খেয়েছে, আজ ওকে মাছ দেব না, চুরি করার শাস্তি পাবে। স্ত্রী কথাগুলো বললেও নিচু স্বরে বলছে, যাতে সুন্দরীর কানে না যায়। ওর কাছে সুন্দরী অন্তঃপ্রাণ, তবু আমাকে শুনিয়ে শুনিয়ে ওকে শাসন করা দেখাচ্ছে। অত নিষ্ঠুর হয়েও না, পরে বুঝিয়ে বললে ও ঠিক বুঝে যাবে। আমি কথাটা চাপা দেবার চেষ্টা করি। এই সময় আস্তে আস্তে পা ফেলে সুন্দরী উপর থেকে নেমে এলো। আমরা দুজনে দেখলাম ওর মুখে অনুশোচনার ছাপ। সেই দেখে আমরাও চুপ করে গেলাম। এরপর থেকে যত লোভনীয় খাবার পড়ে থাকুক না কেন, ও পাশ কাটিয়ে গেছে। যতক্ষণ হাত তুলে দেওয়া হয়েছে খায়নি। এর জন্যে আড়ালে ওর মতো বুঝদার মেয়ের প্রশংসা নিজেদের মধ্যে আমরা করেছি। এইরকম অপরাধ বোধ যদি সব বাচ্চার থাকতো, ভালো হতো। আবার আমাদের সংসারে নেমে এলো আনন্দের ছায়া। দিনে দিনে আমাদের আদর যত্নে ও রূপ যেন ফেটে বেরোতে লাগলো। সেই রূপ পাড়া প্রতিবেশীদেরও চোখে পড়ল। বেশ কিছু ছেলের উপদ্রবও বাড়ল। রাস্তা থেকে আকার ইঙ্গিতে ওকে ইশারা করে ডাকে, নানা রকম অঙ্গভঙ্গি করে। এই ভয়টা আমি এতদিন পাচ্ছিলাম। প্রথম প্রথম সেই ডাককে সুন্দরী অগ্রাহ্য করত। আমার গিন্নিও ওকে চোখে চোখে রাখত, কিন্তু বয়সের দোষ যাবে কোথায়? আর কত নজরই বা রাখবো এই বৃদ্ধ বয়সে? ছেলেগুলোর হাসি মস্করাতে এখন দেখি সুন্দরীও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে। কোনো কিছু একটা কেলেঙ্কারি ঘটালে সমাজে আমাদের মুখ পুড়বে। এদিকে ওর বংশ পরিচয় পর্যন্ত আমরা জানি না। আমি আর গিন্নি খুব দুশ্চিন্তায় পড়লাম। দুজন দুজনকে দোষারোপ করতাম। অবশেষে আমাদের ভাগ্যে সেই দুঃখের দিন নেমে এলো। যা ভয় করেছিলাম সেটাই ঘটল। মুদির দোকানে যাবার জন্য সকালে তৈরি হচ্ছিলাম। সেই সময় শুকনো মুখে স্ত্রী আমার সামনে এসে দাঁড়ালো। সুন্দরীকে দেখেছ? আমি ভুরু কুচকালাম। সত্যি তো, সকাল থেকে ওকে দেখিনি। ও আর আমার বউ একসাথেই শোয়। আমি অন্য ঘরে, ভেবেছিলাম এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তোমার কাছেই তো শোয়। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেছিলাম রয়েছে, আমার পাশেই শুয়েছিল। এখনো ওপরে গিয়ে দেখি নেই। কাঁদো কাঁদো গলায় বলল। আমরা সারা বাড়ি একবার খুঁজে দেখে এলাম। সুন্দরী সুন্দরী করে হাঁক পারলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাহলে কি কোনো ফাঁকে খোলা দরজা দিয়ে চুপিসারে বেরিয়ে গেছে? কিন্তু যাবে কোথায়? কি জন্যই বা যাবে? ও বড় একটা বাইরে যেত না। তাহলে কি কোনো বখাটে ছেলে ওকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেল? কি নেমো খারামি রে বাবা! এতদিন যারা খাইয়ে পড়িয়ে বড় করে তুললো, তাদেরকে না জানিয়ে তুই পালিয়ে গেলি? আর ভাবতে পারছি না। নানা রকম নেতিবাচক চিন্তা আমাদের গ্রাস করতে শুরু করেছে। যার হাত ধরে পালালি, সেই বেকার ছেলেটা যদি মজা লুটে তোকে ছেড়ে চলে যায়, যা আকছাড় হচ্ছে, তখন ওই মেয়েকে আমরা ঘরে তুলতে পারবো? আমাদের মুখ কালি করে দেবে। মুখে কালি মিখে ফিরে এলে ঘরে তুলতে গেলে পাড়ার লোকেরা মেনে নেবে? তাছাড়া ওর কতই বা বয়স। আমার চিন্তার মাঝে বউ খেকিয়ে উঠল। হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু খোঁজ খবর নাও, যদি কেউ রাস্তাঘাটে দেখে থাকে। রাগে গজগজ করতে করতে আশপাশের সবাইকে জিজ্ঞেস করে কোনো লাভ হলো না, বরং সবার মুখে মুখরোচক আলোচনার প্লট তুলে দিয়ে এলাম। রসিয়ে রসিয়ে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দান করল। নিরাশ হয়ে বাড়ি ফিরে এলাম। এতদিন যাকে নিজের সন্তানের মতো আদর করে যত্নে কোলে পিঠে করে বড় করেছি দুজন, সব ভুলে গিয়ে কোন এক অজানা ছেলের দুদিনের ভালোবাসার টানে একেবারে আমাদের ছেড়ে চলে গেল। খবরের কাগজে ওর ছবি দিয়ে একটা বিজ্ঞাপন পর্যন্ত দিলাম। থানা পুলিশ করতে শুধু বাকি রাখলাম। আরো কয়েকদিন দেখে সেটাও না হয় করা যাবে। আসলে থানায় গেলে আরো চারিদিকে কথাটা রটে যাবে, চারিদিকে হাসাহাসি শুরু হবে। স্ত্রী দুঃখে কাঁদলেও আমি রাগে পায়চারি করতে লাগলাম। একেই বলে অকৃতজ্ঞ, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। কঠিন গলায় স্ত্রীকে বললাম, কয়েকদিন পরে কোন অকর্ম ঘটিয়ে যদি বাড়িতে ফিরে আসে, তুমি যতই বলো আমি ওকে ঘরে ঢুকতে দেব না। বউ নীরবে
কেঁদে চলল। মায়ার বাঁধন এমনই বিচিত্র জিনিস, যার উপর একবার মায়া পড়ে যায় তার দোষটাও সহজে মানুষের চোখে পড়ে না। তারপর মিনিট, ঘন্টা, দিন, মাস কেটে গেল। মনে মনে আমরা ভাবতাম এই বোধহয় ফিরে এলো। সকাল থেকে গেটের দিকে বারবার তাকাতাম। বউ একলা শূন্য বিছানায় শুয়ে শুয়ে কাঁদত। ওকে সান্ত্বনা দেবার ভাষা হারিয়ে ফেলেছি। আমারও মনেও স্বজন হারানোর কষ্টটা রয়েছে। আমাদের প্রতীক্ষার সময় ক্রমশ বেড়ে চলল, কিন্তু না, সুন্দরী ফিরে এলো না। বিড়াল বিড়ালের সমাজেই মিশে গেল। এখনো বাইরে থেকে মিউ মিউ শব্দ শুনলেই আমরা দুজনেই গেটের কাছে ছুটে যাই। তারপর হতাশ হয়ে ঘরে ঢুকে আসি। স্ত্রী এখনো সুন্দরীর বালা আর সোনার চেনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। বাড়ির সামনের রাস্তায় কোনো বিড়াল দেখলে চোখ দুটো কুঁচকে চিনতে চেষ্টা করে তার মেয়ে সুন্দরী কিনা। তারপর নিরাশ চোখে আমার দিকে তাকায়। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাই না। শেষ হলো আজকের গল্প সুন্দরী। কলমে শঙ্কর চ্যাটার্জি।